নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির নবম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। লক্ষ্মীকান্ত বানুজ্জে মারা গেলেন। পুণ্যবান মানুষ, নিয়মের শরীর, ভুগলেন না, ভোগালেন না, চলে গেলেন সজ্ঞানে। সকালেও যথারীতি স্নান করেছেন, ফুল তুলেছেন, পুজো করেছেন। পুজো করে উঠে বড় ছেলেকে ডেকে বললেন, তোমরা আজ একটু সকাল সকাল আহারাদে সেরে নাও, আমার শরীরটা ভালো বুঝছি না, মনে হচ্ছে ডাক এসেছে। বড় ছেলে হতচকিত হয়ে তাকিয়ে থাকে, বোধ করি ধারণাও করতে পারে না লক্ষ্মীকান্তর শরীর খারাপের সঙ্গে তাদের আহারাদি সেরে নেওয়ার সম্পর্ক কোথায়, আর ডাক কথাটির অর্থ কি। লক্ষ্মীকান্ত ছেলের ওই বিহ্বলতায় হাসলেন, হেসে বললেন, আহারাদি সেরে দুই ভাই আমার কাছে এসে বসবে, কিছু উপদেশ দিয়ে যাব। অবশ্য উপদেশ দেবার অধিকার আর কিছুই নয়, কতটুকুই বা জানি, জগৎকে কতটুকুই বা দেখেছি, তবু বয়সের অভিজ্ঞতা। বধূমাতাদের জানিয়ে দাও গে, রান্নার কতকগুলি পদ বাড়িয়ে যেন বিলম্ব না করেন। বাপ কেবল তাদের খাওয়ার কথাই বলছেন, কিন্তু তার নিজের। বড় ছেলে রুদ্ধ কণ্ঠে বলেন, আপনার অন্নপাক কখন হবে? এই দেখো বোকা ছেলে, বিচলিত হচ্ছ কেন? আমার আজ পূর্ণিমা, অন্ন নেই, ফলাহার একটু করে নেব, নারায়ণের প্রসাদ, প্রসাদের চিত্তশুদ্ধি, দেহ শুদ্ধি। ছেলে গিয়ে ছোট ভাইয়ের কাছে ভেঙে পড়ল। তারপর অন্তঃপুরিকারা টের পেলেন। কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসারে শোকের ছায়া নেমে এলো। কেউ অবিশ্বাস করল না, কেউ হাস্যকর বলে উড়িয়ে দিল না, অমোঘ নিশ্চিত বলে ধসে পড়ল। বানুজ্জের সংসার থেকে এই সংবাদ সঙ্গে সঙ্গে বাইরেও ছড়িয়ে পড়ল, কারণ আগুন কখনো এক জায়গায় আবদ্ধ থাকে না। মুহূর্তে চারিদিকে প্রচার হয়ে গেল। বানুজ্জেতে চললেন যেন বানুজ্জে কোনো বিদেশ ভ্রমণে যাচ্ছেন। নৌকা ভাড়া হয়ে গেছে, সঙ্গীরা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কোথাও। উঠোনে তুলসী মঞ্চের নিচে লক্ষ্মীকান্তের শেষ শয্যা বিছানা হয়েছে। বালিশে মাথা রেখে দুই হাত বুকে জড়ো করে টান টান হয়ে শুয়ে আছেন তিনি সোজা। কপালে চন্দন লেখায় হরিনাম, দুই চোখের ওপর পাতায় আর দুই কানে চন্দন মাখানো তুলসী পাতা। বুকের ওপর ছোট্ট একটা হাতে লেখা পুঁথি, লক্ষ্মীকান্তর নিজেরই হাতের লেখা, গীতার কয়েকটি শ্লোক। নিত্য পাঠ করতেন, সেটি সঙ্গে দেওয়া হচ্ছে। যাত্রাকালে কেউ স্পর্শ করবে না, যাত্রীর নিষেধ। বিছানাটি ছেড়ে আশেপাশে মাথা হেট করে বসে আছে ছেলেরা, পাড়ার কর্তা ব্যক্তিরা। অন্তঃপুরিকারা আলম্ব ঘোমটায় আবৃত হয়ে বসে নীরবে অশ্রু বিসর্জন করছেন। মৃত্যুর দণ্ডকাল অতীত না হওয়া পর্যন্ত ডাক ছেড়ে কাঁদা চলবে না, সেটাও নিষেধ। ক্রন্দন ধ্বনি আত্মার ঊর্ধ্বগতির পথে বিঘ্ন ঘটায়। বানুজ্জে গিন্নিও সেই নিষেধ হাক্কা শিরোধার্য করে নিঃশব্দে ডুকরোচ্ছেন। ঘোষাল এসে দাঁড়ালেন, কাঁপা গলায় বলে উঠলেন, জনক রাজার মতো চললে বানুজ্জে? লক্ষ্মীকান্ত মৃদু হেসে মৃদু স্বরে বললেন, বিদেশ থেকে স্বদেশে, বিমাতার কাছ থেকে মাতার কাছে। তারপর ছেলেদের দিকে তাকিয়ে বললেন, তারক ব্রহ্ম, অর্থাৎ বৃথা কথায় কালক্ষেপ নয়। নমো নারায়ণ, নমো নারায়ণ, হরে নৈব কেবলম।
আস্তে আস্তে চোখের পাতা দুটি বুঝলেন লক্ষ্মীকান্ত। তুলসী পাতা দুটি থেকে দিলেন দুই চোখের পাতা। নিঃশ্বাসের উত্থান পতনের সঙ্গে সঙ্গে নাম জপ হতে লাগলো ভিড়ে। যতক্ষণ চলল শ্বাসের ওঠা পড়া। একসময় থামলো। যাক, বয়স হয়েছিল লক্ষ্মীকান্তর। ভুগলেন না, ভোগালেন না, চলে গেলেন। এতে দুঃখের কিছু নেই, অন্তত দুঃখ করা উচিত নয়। মানুষ তো মরবার জন্যেই এসেছে পৃথিবীতে। সেই তার সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ কর্মটি যদি নিপুণভাবে নিখুঁতভাবে করে যেতে পারে, তার চাইতে আনন্দের আর কি আছে? না, লক্ষ্মীকান্তর মৃত্যুতে দুঃখ কিছু নেই। তবু নিকট আত্মীয়রা দুঃখ পায়। মায়াবদ্ধ জীবন দুঃখ না পেয়ে যাবে কোথায়? কিন্তু নিকট আত্মীয় না হয়েও একজন এই মৃত্যুতে দুঃখের সাগরে ভাসে। সে হচ্ছে সারদা। শ্রাদ্ধ উপলক্ষে নতুন কুটুম্বকে নিমন্ত্রণ জানিয়েছে বাণিজ্যের ছেলেরা, আর নিয়ম ভঙ্গ অব্দি থাকার আবেদন জানিয়ে রাসুকে নিতে লোক পাঠিয়েছে। তুলনা হিসেব বলতে গেলে সারদার মাথায় একখানা ইট বসিয়েছে। নিয়ে যাবে পরদিন। কথা চলছে সারা দিন। এ বাড়ি থেকে রামকালী খবর শোনা মাত্র একবার দেখা করে এসেছেন এবং যথারীতি হব্বিষান্নের জোগাড় পাঠিয়েছেন লৌকিকতা হিসেবে। প্রচুরই পাঠিয়েছেন। এখন আবার রাসুর সঙ্গে লোক যাবে। শ্রাদ্ধের সভ্য প্রণামী আর সমগ্র সংসারের ঘাটে ওঠার কাপড় চোপড় নিয়ে। নিয়ম ভঙ্গের দিন দুপুরে জাল ফেলানো হবে। মাছ যাবে, রাসুর শাশুড়িদের জন্য সিঁদুর, আলতা, পান, সুপারি যাবে। এইসব আলোচনায় চলছে সারাদিন। সারদার মনে হচ্ছে সবই যেন বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই যে তার বাবার খুড়ি মারা গেলেন সেবার, কই এত সব তো হয়নি। যাক, সে কথা যাক, পয়সা আছে বিরবে। কিন্তু সারদার খাস তালুকটুকু না এই উপলক্ষে বিকিয়ে যায়। রাতে ছাড়া কথা কওয়ার উপায় নেই। স্পন্দিত চিত্তেই সংসারের কাজ সারে সারদা, আর প্রহর গণে। তবে কুটুমদের একটু আক্কেল আছে। দিনে দিনেই চলে যায়নি, একটা রাত হাতে রেখেছে। এ বাড়ির খাওয়া দাওয়া মিটতে রাত দুপুর হয়ে যায়। তবু এক সময় আসে সেই আকাঙ্ক্ষিত সময়। দরজার হুড়কো লাগিয়ে দেওয়া যায়। এবার সমস্ত সংসার থেকে পৃথক হয়ে এসে বসা যায় দুটো মানুষ। চট করে কথা বলা সারদার স্বভাব নয়। প্রথমটা যথারীতি প্রদীপ উস্কোয়। প্রদীপের শিখার ওপর বাটি ধরে ছেলের দুধ গরম করে, ছেলেকে তুলে দুধ খাওয়ায়। তারপর তাকে শুইয়ে চাপড়ে তার ঘুম সম্পর্কে নিশ্চিত হয়ে এদিকে এসে পা ঝুলিয়ে বসে। বড় করে একটা নিঃশ্বাস ফেলে। তারপর বলে ওঠে, যাচ্ছ তাহলে? রাসু অবশ্য এই প্রশ্নের জন্য প্রস্তুতি ছিল, তাই নির্লিপ্ত স্বরে বলে, যাওয়া ছাড়া তো উপায় দেখছি না। উপায় খুঁজে বেড়াচ্ছিলে বুঝি? ব্যঙ্গ তীক্ষ্ণ সুর। খুঁজে কি আর বেড়াবো, জানিই তো ছাড়ান ছিঁড়েন নেই। চেষ্টা থাকলে ছাড়ান থাকে। আর তীক্ষ্ণ হলো ফোটায় সারদা। কি করে শুনি? ঈষৎ উষ্মা প্রকাশ করে রাসু। শরীর খারাপের ছুতো দেখাতে পারলে কেউ টেনে নিয়ে যেতে পারে না। রাসু বিরক্ত ভাবে বলে, সে ছুতোটা দেখাবো কি করে শুনি, এই আকারা দেহটা নিয়ে? সারদা এই বিরক্তিতে ভয় পায় না, দমেও না। অম্লান বদনে বলে, চেষ্টা থাকলে কি না হয়। বলকার দুধ তোমার হাতে অসহ্য। লুকিয়ে সের 2-3 কাঁচা দুধ চুমুক দিয়ে খেয়ে ফেললে এক্ষুনি 1-20 বার মাঠে ছুটতে হতো। অসুখ বলে টের পেত সবাই। গুরুজনের সঙ্গে মিছে কথাও বলা হতো না।
তা এটা আর মিছে ছাড়া কি? মিছে কথা না হয়ে হয় মিথ্যে আচরণ। নীতি বাবু জোর দিয়ে বলে। থামো থামো। সারদা তীব্র প্রতিবাদ করে ওঠে। এটুকু তো আর কখনো করো না গোসাই ঠাকুর। ফটা বট ঠাকুরের বাড়ি থেকে পাশা খেলে দেরি করে ফিরে সদর দিয়ে না ঢুকে খিড়কি দিয়ে ঢোকা হয় কেন শুনি? মেজো কাকামশাই যে সংস্কৃত পড়ার টোল ঠিক করে দিয়েছেন, সেখান তো মাসের মধ্যে 10 দিন কামাই দাও, সে কথাও জানো ওনাকে? নিত্য নিয়মে বেরিয়ে এখান ওখান করে বেড়াও না। আমাকে আর তুমি ধমক দেখাতে এসো না। আমি কাউকে কিছুই দেখাতে চাই না, বীর পুরুষ রাসু বলে। গুরুজন যা নির্দেশ দেবেন মানব, ব্যাস। তা তো মানবেই, সেখানে যে মধু আছে, নতুন বাগানের নতুন ফুল, পাটমহলের পাটরানী। বাজে কথা বলো না। বাজে কথাই বটে। সারদা আর একটা নিঃশ্বাস ফেলে বলে, আমার গাছে প্রতিজ্ঞা করেছিলে, সে কথা মনে পড়ছে? পড়বে না কেন? তা আমি তো আর জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যাচ্ছি না, যাচ্ছি একটা মান্যমান লোকের শ্রদ্ধায়। তার সঙ্গে আমারও সাধ্যপিণ্ডির ব্যবস্থা হচ্ছে, অন্তরেই জানছি। এবার নির্ঘাত তারা মেয়ে পাঠাবার কথা কইবে। রাসু তেড়ে ওঠার ভান করে বলে, তোমার যেমন কথা, নিজের থেকে কেউ মেয়ে পাঠাবার কথা বলে? বলে বই কি, ক্ষেত্র বিশেষে বলে। সতীনের ওপরে পড়া মেয়ের কথায় বলে। বলি, তারা ঘর বসতের বয়সটা হবে তবে তো। তুমি যেন রাত দিন দড়ি দেখে সাপ বলে আঁতরাচ্ছ। বয়স? সারদা তীব্র ঝংকারে বলে ওঠে, মেয়ে মানুষের বয়স হতে আবার কদিন লাগে? 10 পেরোলেই বয়স। আর মেজো কাকা মশাইয়ের কড়াকড়ির চারিচুরি তো ভেঙে গেল, নিজের মেয়েকেই যখন বয়স না হতেই পাঠালেন। গুরুজনের কাজের ব্যাখ্যান করো না, কারণ ছিল তাই এ কাজ করেছেন। সারদা দুর্বার, সারদা অদম্য, সেও সমানে সমানে জবাব দেয়। তা তোমার দ্বিতীয় পক্ষকে শ্বশুর ঘর করতে দিয়ে আসারও একটা কারণ আবিষ্কার হবে। তবে এই জেনে রাখো, নতুন বউ যদি আসে, সেও এক দৌড় দিয়ে ঢুকবে, আমিও আর এক দৌড় দিয়ে দড়ি কলসি নিয়ে বেরিয়ে যাব। অস্ত্রটা মোক্ষম। রসু এবার কাবু হয়, হাপুসের সুরে বলে, আচ্ছা, কত পেঁচিয়ে পেঁচিয়ে দুঃখ ডেকে আনবার কি দরকার তোমার বলো তো? যাচ্ছি দাদা শ্বশুরের শ্রাদ্ধে, খাবো মাখন, চলে আসবো, ব্যাস। আমি কি কাউকে আনতে যাচ্ছি? তা সেটা মনে রাখলেই হলো। সারদা সহসা রাসুর একটা হাত টেনে নিয়ে ঘুমন্ত ছেলের মাথায় ঠেকিয়ে দিয়ে বলে, তবে সত্যি করে যাও সে কথা। আহ, ছি, কি মতিবুদ্ধি তোমার, ছেলের মাথায় হাত দিয়ে? সারদা অকুত ভয়ে বলে, তাতে ভয় কি? আমায় বলো না খোকার মাথায় হাত দিয়ে দিব্যি করতে। জীবনে কখনো পরপুরুষের দিকে চোখ তুলে চাইবো না, 100 বার সে দিব্যি করব। চমৎকার বুদ্ধি, সেটা আর এক হলো কেন হবে না? আমি ছাড়া জগতে আর সকল মেয়ে মানুষকে পরস্ত্রী ভাবলে কোনো কষ্ট নেই। বাহ, যাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে গ্রহণ করলাম। ও, সারদা ঝট করে উঠে দাঁড়ায়, দরজার খিলটা খুলে ফেলে, কপাট ধরে দাঁড়িয়ে চাপা অথচ ভয়ঙ্কর একটা শব্দে বলে ওঠে, ও বটে, এতক্ষণে প্রকাশ পেল মনের কথা। তা এতক্ষণ না ভুগিয়ে সেটা বললেই হতো। আচ্ছা। রাসু অবশ্য এবার ভয় পেয়েছে, সেও নেমে এসে বলে, আহ, তা কপাট খুলছো কেন, যাচ্ছ কোথায়? যাচ্ছে সেখানেই যেখানে খল কাপড় নেই, আগুনের জ্বালা নেই, বলে ঝট করে বেরিয়ে পড়ে। অন্ধকারে মিশে যায় সারদা। না, আর কিছু করবার নেই। নিরুপায় ক্ষোভে কিছুক্ষণ উঠোনের সেই গভীর রাত্রির নিকষ অন্ধকারের দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে কপাটটা ভেজিয়ে দিয়ে খাটের উপর বসে পড়ে রাসু। ঘাম গড়াচ্ছে সর্বাঙ্গ দিয়ে।
গরমে নয়, আতঙ্কে। কিন্তু করবার কি আছে এখন? ঘর থেকে বেরিয়ে তো আর বউ খুঁজে বেড়াতে পারবে না রাসু। মা খুড়িমা ঘুম ভাঙিয়ে দুঃসংবাদটা জানাতেও পারবে না। নিজের হাতে যদি করণীয় কিছু থাকে তো সে হচ্ছে নিজের হাতটা মুঠো পাকিয়ে নিজের মাথায় কিল মারা। এলোকেশী দাওয়ায় পাটি পেতে বসে বউয়ের চুল বেঁধে দিচ্ছেন অনেকক্ষণ থেকেই। সেই দুপুর বেলা বসেছিলেন, এখন প্রায় বেলা গড়িয়ে এলো। এলোকেশী যেন পণ করেছেন আজ তার জীবনে শ্রেষ্ঠ শিল্পকীর্তি দেখিয়ে ছাড়বেন। বউকে সামনে রেখে তার পিছনে হাঁটু কেড়ে উঁচু হয়ে বসেছেন তিনি, মুখের ভাব কঠিন কঠোর। ওদিকে টানের চোটে সত্যবতীর রগের শির ফুলে উঠেছে, চুলের গোড়াগুলো মাথার চামড়া থেকে উঠে আসতে চাইছে। ঘাড় অনেকক্ষণ আগে থেকেই টনটন করতে শুরু করেছে, এখন মেরুদণ্ডের মধ্যেও একটা অস্বস্তি শুরু হচ্ছে। অথচ তার কেশ কলাপ নিয়ে যে অপূর্ব শিল্প রচনার চেষ্টা চলছে, আশা হচ্ছে না সহজে তার সমাপ্তি ঘটবে। কিন্তু কেবলমাত্র এলোকেশীর অক্ষমতাকে দায়ী করলে অবিবেচনার কাজ হবে, দায়ী অপরপক্ষ। সত্যবতীর চুলগুলো যেন বেয়ারা ঘোড়া, কোনো মতেই তার বাগ মানিয়ে বসে আনা যাচ্ছে না। ঝুলে খাটো আর আরে ভারী চাপ চাপ কোকড়া কোকড়া চুলগুলো খোলা থাকলে যতই সুন্দর দেখাক, তাকে বেনির বন্ধনে বেঁধে কবরী আকৃতি দিতে গেলেই মুশকিলের এক শেষ। গোড়া বাঁধতে গেলে ফস করে এলিয়ে খুলে পড়ে। কোনো রকমে যদি বা 3 গুছি ফেরে ফেলা যায় তো 5 গুছি 7 গুছি 9 গুছির দিকে যাওয়া চলে না। কিন্তু এলোকেশী আজ বদ্ধপরিকর, 7 গুছির বাঁধনে বেঁধে কলকা খোপা করে দেবেন বউকে। তাই বার 3 অসাফল্যের পর এক গাছা মোটা মোটা কালো গুনশি দিয়ে চুলের গোড়াটাকে প্রায় ব্রহ্মতালুতে জড়ো করে এনে প্রাণপণ বিটকেল বেঁধে ফেলেছেন এবং 7 কুচির 7 ভাগকে আয়ত্ত করতে চেষ্টা করছেন। দীর্ঘস্থায়ী এই চেষ্টায় সত্যবতীর অবস্থা উপরোক্ত। অনেকক্ষণ বাবু হয়ে বসে থাকার পর এবার হাঁটু দুটো মুড়ে বুকের কাছে জড়ো করে বসেছে সত্যবতী, কারণ পায়ে ঝিঝি ধরেছিল। মুখটা সত্যবতীর আকাশমুখ, আর সেই মুখের ওপর পরনের নীলাম্বর শাড়িখানার আঁচলটুকু চাপা দেওয়া। মুখে আঁচল চাপা না দিয়ে উপায় নেই, কারণ চুল বাঁধবার সময় ঘোমটা দেওয়া চলে না। অথচ জলজান্ত আস্ত মুখখানা খুলে বসে থাকলেও তো চলে না। নাই বা থাক আরে কাছে কেউ থাকলো, আর হলোই বা শাশুড়ি পিছনে বসে, তবু নতুন বউ বলে কথা, তাই আঁচলটা তুলে মুখে চাপা দিয়েছে সত্যবতী, মানে দিতে বাধ্য হয়েছে। ঘোমটা খসবার আগেই এলোকেশী নির্দেশ দিয়েছেন, আঁচলটা মুখে ঢাকা দাও দেখি বাছা, তোমার তো আর বোধ বুদ্ধির বালাই নেই, অগত্যে সবই স্পষ্ট করে বলে দিতে হবে আমায়। দিনটা কি তবে সত্যবতীর শ্বশুর বাড়ির বাসের প্রথম দিন? না, তা নয়, এসেছে সত্যবতী প্রায় মাস খানেক হয়ে গেল, কিন্তু মাথাটার ওপর এই পর্যন্ত শাশুড়ির হাত পড়েনি। সৌদামিনী চুল বেঁধে সার ময়দা মাখিয়ে আলতা পরিয়ে নতুন বউয়ের প্রসাধন আর যত্ন সাধন করছিল কদিন। হঠাৎ আজ এলোকেশীর নজরে পড়ল বউয়ের চুলে বেড়া বেনুনি করে বাঁধা। দেখে রেগে জ্বলে উঠল এলোকেশী, তবু নিশ্চিন্ত হবার জন্য ভুরু কুচকে ডাক দিলেন, এদিকে এসো দেখি বৌমা। শাশুড়ির সামনে কথা বলাও নিষেধ, মুখ খোলাও নিষেধ। সত্যবতী নীরবে কাছে এসে দাঁড়ালো। ঘুমটা অবশ্য বজায় থাকলোই। এলোকেশী হ্যাঁচকা একটা টানে পুত্রবধূর পিঠের কাপড়টা তুলে খোপাটা দেখে নিলেন। ঠিকই বটে, বেড়া বিনুনি বটে। তেলে বেগুনে জ্বলে ডাক দিলেন, সদু, সদি। যাকে বলে ত্রস্তে ব্যস্ত হয়ে সেই ডাকে ছুটে এলো সৌদামিনী। দেখলো নতুন বউ বুকে মাথায় এক হয়ে ঘাড় হেট করে দাঁড়িয়ে, আর মামি তার পিঠের কাপড় উঁচু করে তুলে ধরে দণ্ডায়মান। মামির নয়নে অগ্নিশিখা, কপালে কুটিল রেখা। কি বলছো?
এই প্রশ্ন উচ্চারণ করল না সৌদামিনী, শুধু শঙ্কিত দৃষ্টিতে দাঁড়িয়ে রইল। কি হলো বউয়ের পিঠে? কোনো জরুল চিহ্ন, না কোনো চর্মরোগের আভাস, নাকি বা কোনো পুরনো ক্ষতের দাগ? অর্থাৎ নতুন বউ কি দাগি, আর মামির সন্দৃষ্টির সামনে ধরা পড়ে গেছে সেটা? অবশ্য ভুল ধারণা নিয়ে বেশিক্ষণ থাকতে হলো না সৌদামিনীকে। এলোকেশী প্রবল স্বরে বলে উঠলেন, বলি সদি, এমন ব্যাগার ঠেলার কাজ কি না করলেই নয়? বুক থেকে পাথর নামে সৌদামিনীর। যাক, বাঁচা গেল। নতুন কিছু নয়, সেই আদি ও অকৃত্রিম লক্ষ্য। অতএব সাহসে ভর করে বলে, কি হলো? কি হলো বলি, শুধুতে লজ্জা করলো না? ধর্মের ষাঁড়ের মতো নাকড়া গতর নিয়ে দুবেলা ভাতের পাথর মারছিস, আর গতরে হাওয়া দিয়ে বেড়াচ্ছিস। একটু হায়া আসে না প্রাণে? 10টা নয়, 20টা নয়, একটা ভাই বউ, তার চুলটা বেঁধে দিয়েছিস এত অচ্ছেদ্যা করে। বলি কেন কেন এত অগ্রাহ্য কিসে? হলোটাকে তা বলবে তো? সহজ গলায় বলে সৌদামিনী। আর সত্যবতী ঘোমটার মধ্য থেকে অবাক হয়ে প্রায় থরথর করে কাঁপতে থাকে। না, এলোকেশীর কটু ভাষণে নয়, গিন্নিদের মুখে এমন বিচ্ছিরি বিচ্ছিরি কথা শোনার অভ্যাস পাড়া বেড়ানি সত্যর আছে। রামকালী চাটুর্যের বাড়ির কথাবার্তাগুলো কঞ্চিত সভ্য, নইলে তারই সেত পিসি সাবি পিসির বাড়ি সর্বদা এই ধরনের কথার চাষ। সেই জন্যে না, এলোকেশীর কটু ভাষণে না, অবাক হয় সৌদামিনীর সহ্য শক্তি দেখে। এত অপমানের পর ওই রকম সহজভাবে কথা বলল ঠাকুরছি, এটা সত্যবতীর অদেখা। কটু কথার পরিবর্তে নয় কটু কথা, নয় ক্রন্দন, এই দেখতেই অভ্যস্ত সে। আর ঠাকুরজি কিনা বলছে হলোটাকে তা বলবে তো? এলোকেশী অবশ্য অবাক হন না, কারণ সৌদামিনীর এই সহ্য শক্তি তার পরিচিত। তবে তিনি তো আর প্রশংসার উদ্দেল হন না, বরং এটা তার মামির প্রতি অগ্রাহ্য ভাব বলেই রেগে চলে যান। এখনো তাই বললেন, হলোটা কি তা বলে তবে বোঝাতে হবে? মনে মনে জানছো না? চোখে দেখতে পাচ্ছ না একে ছিঁড়ি চুল বাঁধা হয়েছে? বৌমার মাথায় বেড়া বেরুনি? ছিছি, এতখানি বয়স হলো কখনো শ্বশুর বাড়ির বউয়ের মাথায় বেড়া বেরুনি দেখনি? গলায় দড়ি তো শুধু, গলায় দড়ি যে একটা মাত্র মাথা, তাও একখানা বাহারি খোপা বেঁধে দিতে পারছিস না? শুধু হেসে ওঠে। বউয়ের চুলের যা বাহারি, ওতে আর বাহারি খোপা হয় না, বাঘ মানানোই যায় না। বাঘ মানানো যায় না? এলোকেশী ঝংকার দিয়ে ওঠেন, আচ্ছা দেখবো কেমন না যায়। এই বানুচে গিন্নির কাছে জব্দ হয় না এমন কোন বস্তু জগতে আছে দেখি? ত্রিজগতের মধ্যে বাঘ মানাতে পারলাম না শুধু এই তোমাকে। বেশ তো মামি, তুমি নিজে হাতেই বউকে সাজিয়ে দাও না, তোমার একটা মাত্র বেটার বউ, বলে সৌদামিনী। আর এলোকেশী আরো থাই থাই করে ওঠেন, কি বললি সদি? এত অস্পর্ধা, মুখে মুখে জবাব! এত অহংকার তোর কবে চূর্ণ হবে? কবে তোর দুঃখে শ্যাল কুকুর কাঁদবে? সেই আশায় আমি আছি। এই তোকে দিব্যে দিলাম সদি, যদি আর কোনোদিন তুই আমার বউর চুলে হাত দিবি। গুরুজনের দিব্যি গায়ে লাগে না, হেই মারলে কি চলে গো? শুধু অম্লান বদনে বলে, তোমার হলো কে মন মর্জি, কোন দিন দেবে, কোন দিন বা ভুলে যাবে। কি বললি, কি বললি লক্ষ্মী ছড়ি? আমার একটা বেটার বউয়ের কথা আমি ভুলে যাব? তাতে আর আশ্চর্য কি মামি? শুধু নিতান্ত অমায়িক মুখে বলে, তোমার সেগুনে কি ঘাট আছে? আপনার খিদে খাওয়া তাও তো অর্ধেক দিন ভুলে যাও, ডেকে খাওয়াতে হয়। এলোকেশী সহসা থতমত খান। এটা ঠিক কোন ধরনের কথা ধরতে পারেন না, অভিযোগ না প্রশস্তি। তাই ভারী মুখে বলেন, হ্যাঁ আমি ভুলে থাকছি, আর রোজ তুমি আমায় ডেকে তুলে ঝিনুকে করে গিলিয়ে দিচ্ছ। আহ, তা নাই দি, তোমার কি খেয়াল থাকে? না থাকে না থাক, বউয়ের চুল আজ থেকে আমি বাঁধবো, এই বলে রাখছি। ওর চুলের দড়ি কাঁটা সব আমার ঘরে রেখে যাবি, পাখির কাঁটাগুলো দিতে ভুলবি না। দেবো, দিয়ে যাব,
তা বউয়ের বাবা যে সোনার চিরুনি, সাপ কাঁটা, বাগান ফুল ইত্যাদি করে একরাশ মাথার গহনা দিয়েছেন, সেগুলো কি বাক্সে পুরে রাখছো কেন? সব বার করে বাহার করে দিও। সে আমি কি করব না করব তোমার কাছে পরামর্শ নিতে আসবো না। অনবরত খালি চ্যাটাং চ্যাটাং কথা। ভগবান যে কেন কঠিন রোগ দিয়ে তোর বাকশক্তি হরণ করে নেন না তাই ভাবি। তুই জন্মের শোধ বোবা হয়ে বসে থাক, আমি নিশিংতলায় ভোগ চড়াই। দোহাই মামি, ওসব মানত তানত করতে যেও না। দেবদেবীরা এক শুনতে আর এক শুনে বসে থাকে, হয়তো বোবার বদলে ঠুটো করে দেবে, তখন মরবে তুমি লাফিয়ে ঝাঁপিয়ে। কি বললি সদি? তুই ঠুটো হয়ে বসে থাকলে আমার সংসার অচল হয়ে যাবে? সাধে বলি অহংকারে পাঁচ পাতর। আমার সংসার আমি চালাতে পারিনি ভেবেছিস? বাঁ হাতের করে আঙুলে পারি, কিন্তু সে আঙুলি বা আমি নাড়বো কেন? ভাত কাপড় দিয়ে তোকে পুষছি যখন। আহা, আমি তো তাই বলছি গো, ছোট হলেও ভাত কাপড়টা দিতেই হবে। হবে, দায়ে পড়েছে, ঠ্যাং ধরে টেনে পগারে ফেলে দেব। সর্বনাশ মামি, ও বুদ্ধি করতে যেও না। পাড়াপড়শি তাহলে সেই পগারের পাক তুলে এনে তোমার গালে মুখে মাখাবে বলে হাসতে হাসতে চলে যায় সৌদামিনী, সত্যবতীকে স্তম্ভিত করে রেখে। বড় সংসারের মেয়ে সত্যবতী, তার এতটুকু জীবনে অনেক চরিত্র দেখেছে, এই রকম আর দেখেনি। যাক, সকালের সেই ঘটনার পরিণামে আজ দুপুরের এই মল্লযুদ্ধ। সত্যি বড় ভারী চুলের গোড়া সত্তর, অথচ এদিকে ঝুলে খাটো। এক গোছা কালো ঘুনসি দিয়ে কোষে বেঁধে আর এক গোছা ঘুনসির ভেজাল মিশিয়ে বেনি দুটো যদি বা লম্বা করলেন এলোকেশি, তাদের প্রজাপতির ছাদে পাক খাওয়াতে গিয়েই গোটা শুদ্ধ ঢিলে হয়ে নেমে এলো। সত্যবতীর কপালে ফের ঠিক সেই মুহূর্তেই সত্যবতী বোধ করি পিঠের ক্ষীর আর পায়ে ছিচি ধরা কমাতে একটু নড়ে চড়ে বসল। ব্যাপারটা হলো, পাত্রাধার তৈলকি তৈলধার পাত্রের মতোই। বন্ধনটা ঢিলে হয়ে পড়ার জন্যই মুক্তির সুখে নড়ে চড়ে বসলো সত্যবতী? না, নড়ে চড়ে বসার জন্য বেনি বন্ধন মুক্ত হয়ে গেল সেটা বোঝা গেল না। এলোকেশি দেখলেন বউ নড়ল, চুল খুলল। এলোকেশি পাথরের দেবী নন, রক্ত মাংসের মানুষ। এরপরও যদি তাকে ঠান্ডা মাথায় সহজভাবে বসে থাকতে দেখবার আশা করা যায়, সেই আশাটা পাগলের আশা। পাগলের আশা পূরণ হয় না, হবারও নয়। এতক্ষণের পরিশ্রম পণ্ড হওয়ার রাগে আজ সৌদামিনীকে নিজের শিল্প প্রতিভা দেখিয়ে দেবার আশা ভঙ্গে দিক বিদিক জ্ঞান শূন্য এলোকেশি সহসা একটা অভাবিত কাজ করে বসলেন। বউয়ের সেই খিল ছড়ানো সিধে পিঠটার ওপর গুম করে একটা গোল গাল কিল বসিয়ে দিয়ে বলে উঠলেন, হলো তো, গেল তো গোল্লায়, এক দণ্ড যদি সুস্থির। কিন্তু কথা এলোকেশি শেষ করতে হলো না, মুহূর্তের মধ্যে আর এক প্রলয় ঘটে গেল। শাশুড়ির হাত থেকে চুলের ভার এক হাঁচকায় টেনে নিল সত্যবতী, ছিটকে দাঁড়িয়ে উঠল। আর শাশুড়ির সঙ্গে যে কথা কওয়া নিষেধ, সে কথা সম্পূর্ণ বিস্তৃত হয়ে দীপ্ত স্বরে বলল, তুমি আমায় মারলে যে? খিলটা বসিয়ে চকিত হয়তো একটু অনুতপ্ত হয়েছিলেন এলোকেশি, কিন্তু সেই অনুতাপের অনুভূতি দানা ফাটবার আগেই এই আকস্মিক বিদ্যুৎ আঘাতে এলোকেশি প্রথমটা যেন পাথর হয়ে গেলেন। বউয়ের কণ্ঠস্বর কেমন সেটা জানবার সুযোগ এই পর্যন্ত হয়নি এলোকেশি, কেননা তার সঙ্গে তো বটেই, তার সামনেও কোনোদিন বউ কথা কয়নি, কইবার রেওয়াজও নেই। কোনো প্রশ্ন করলে শুধু ঘাড় নেড়ে হ্যাঁ না জানিয়েছে। কথা যা সে সুদূর সঙ্গে, কিন্তু সেও তো নিভৃতে। রাত্রে সৌদামিনীর কাছেই শোয় বউ, কারণ ডাগরটি না হলে তার ঘরে বরের প্রশ্ন ওঠে না। না, কোনো ছলেই সত্যর কণ্ঠস্বর এলোকেশির কানে আসেনি। সহসা আজ সেই স্বর বাজের মতো এসে কানে বাজল। একে জোরালো গলা বউ মানুষের, এতটুকু একটা মানুষের। অনুতাপের বাষ্প ধুলোয় উড়ে গেল। এলোকেশিও দাঁড়িয়ে উঠলেন, চেঁচিয়ে তেড়ে উঠলেন, মেরেছি, বেশ করেছি, করবি কি শুনি? তুইও উল্টে মারবি নাকি? সত্য তখন এলোকেশির অনেক পরিশ্রমে গড়া সাতগুচ্ছির বেনি দুটোর মধ্যে আঙুল চালিয়ে চালিয়ে জোরে জোরে খুলে ফেলতে শুরু করেছে। মাথায় কাপড় নেই, মুখে আঁচল খসেছে,
সেই মুখে আগুনের আভা। এলোকেশীর কথায় একবার সেই আগুন ভরা মুখটা ফিরিয়ে অবজ্ঞা ভরে উচ্চারণ করলেন সত্য, আমি এমন ছোট লোক নই, তবে মনে রেখো আর কোনোদিন যেন, কি বললি, আর কোনোদিন যেন গলা টিপলে দুধ বেরোয় এক ফোঁটা মেয়ে তার এত বড় কথা, মেরে তোকে তুলোধনা করতে পারি তা জানিস? সদির লক্ষ্মী ছাড়ি, আন দিকে একখানা চেলা কাঠ, কেমন করে বউ ঢিট করতে হয় দেখাই ত্রিগতকে। চেলা কাঠ পিঠে পড়লেই তেজ বেরিয়ে যাবে, মারো না দেখি, তোমার কত চেলা কাঠ আছে? বলে দীপ্ত ভঙ্গিতে শাশুড়ির মুখে দাঁড়িয়ে থাকে সত্যবতীর নির্ভীক দুই চোখ মেলে। জীবনে অনেকবার রেগে জ্ঞান হারা হয়েছে এলোকেশী, অনেকবার বুক চাপড়েছে, সাপমন্যে দিয়েছে, দাপাধাপি করেছে, কিন্তু আজকের মতো অবস্থা বোধ করি আজ জীবনে আসেনি। এই অবস্থা যে তার কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে, তাই সহসা যেন নিথর হয়ে গেলেন তিনি। সাপের মতো ঠান্ডা চোখে শুধু তাকিয়ে রইলেন সেই দুঃসাহস প্রতিমূর্তির দিকে। ঠিক এই অবস্থায় থাকলে কতক্ষণ কি হতো বলা শক্ত, কিন্তু ভাগ্যের কৌতুকে আর একটা অঘটন ঘটে গেল। এই নাটকীয় মুহূর্তে উঠোনের বেড়ার দরজা ঠেলে বাড়িতে এসে ঢুকলো নবকুমার। ঢুকেই যেন বজ্রাহত হয়ে গেল। একই পরিস্থিতি, সহস্র সাপের ফনার মতো একরাশ চুলের ফেনায় ঘেরা সম্পূর্ণ খোলা মুখে এলোকেশীর মুখোমুখি অগ্নিবর্ষী দুই চোখে সোজা তাকিয়ে যে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, কেউ নবকুমারের বউ নাকি? কিন্তু তা কি সম্ভব? আকাশ থেকে বাজ পড়ছে না, পৃথিবীর মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে না, এমনকি প্রলয়ঙ্কর একটা ঝড়ও উঠছে না, অথচ নবকুমারের বউ নবকুমারের মার সামনে অমনি করে দাঁড়িয়ে আছে। আর নবকুমার ঢুকে হাঁ করে দাঁড়িয়ে পড়া সত্ত্বেও দৃকপাত মাত্র করছে না। অসম্ভব, অসম্ভব। এ অন্য কারো কেউ, নবকুমারের অজানিত পড়শি বাড়ির মেয়ে, হয়তো ভয়ঙ্কর কোনো একটা কিছু ঘটেছে ওদের সঙ্গে। নবকুমার গলা খাকারি দিতে ভুলে যায়, সরে যেতে ভুলে যায়, স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে থাকে। বিপদ যে ঘোরতর, অসম্ভব বলে একেবারে নিশ্চিত হতেই বা পারছে কই? বউয়ের মুখটা দেখবার সৌভাগ্য কোনোদিন না হলেও এই মাসখানেকের মধ্যে কোনো না 20-25 বার আভাসের ছায়ায় বউকে দেখতে পেয়েছে সে। যদিও পাছে কেউ দেখে ফেলে বউয়ের দিকে তাকিয়ে আছে নবকুমার, তাই সে তাকানোটা পলক ছাই হয়েছে মাত্র। তবুও ক্যামেরার লেন্স পলকের মধ্যেই চিরকালের মতো ছবি ধরে রাখে। মুখ না দেখুক, সর্ব অবয়বের একটা ভঙ্গি তো দেখেছে। আর দেখেছে ওই নীলাম্বরের আঁচলখানি। অথচ মনকে চোখ ছেড়ে লাভ নেই, চোখ বুঝে সূর্যকে অস্বীকার করতে যাওয়া হাস্যকর। পড়শি বাড়ির কেউ নয়, ওই দীপ্ত মূর্তি নবকুমারের বউয়েরই, যে বউয়ের উদ্দেশ্যে নবকুমারের স্বপ্নে জাগরণে নিঃশব্দ উচ্চারণে ক্রমাগত গেয়েছে গাইছে, কও না কথা মুখ তুলে বউ দেখো না চেয়ে চোখ মেলে। কিন্তু সে কি এই চোখ? নবকুমার যেমন নিঃশব্দে এসেছিল, যদি পরিস্থিতি দেখে তেমনি নিঃশব্দে ছড়ে পড়ত, তাহলে হয়তো নাটকের এই নাট্য মুহূর্তটা এমন চূড়ান্তে উঠত না। হয়তো সত্যবতী নির্ভীকভাবে সেখান থেকে সরে যেত, আর এলোকেশী জীবনের যত গালিগালা শিখেছেন সবগুলো উচ্চারণ করতে বসে বসে। আর স্বামী পুত্র বাড়ি ফিরলে বউয়ের ওই মারাত্মক দুঃসাহস আর ভয়ঙ্কর দুর্নিবার কাহিনী বিস্তারিত বর্ণনায় পেশ করতেন। তারপর গড়িয়ে যেত ব্যাপারটা। কিন্তু নির্বোধ নবকুমার সেখানেই দাঁড়িয়ে রইল হা করে। আর একসময় এলোকেশীর চোখ গিয়ে পড়ল তার উপর, দাওয়ার ওপরে তিনি, নিচে উঠোনে ছেলে। নবকুমারকে এভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে এলোকেশী একেবারে হাঁ হয়ে গেলেন। তারপর সহসা সেই এতক্ষণে স্তব্ধ হয়ে থাকা হাঁ থেকে ভয়ঙ্কর একটা চিৎকার করে উঠল, ওই লক্ষ্মী ছাড়া হতবাগা মেনি মুখো ছোড়া, পায়ে কি তোর জুতো নেই? জুতিয়ে জুতিয়ে ওই মুখটা যদি জন্মের ছেঁচে শেষ করে দিতে পারিস তবে বলি বাপের বেটা বাহাদুর।
কিন্তু নবকুমার নিশ্চল। পরক্ষণেই সুর ফেরতা ধরলেন এলোকেশী। ওগো মাগো, কোথায় আছো দেখো গো, বউয়ের বেটা বউটার বউ দুজনে মিলে কি অপমানই করছে আমায়। ওরে নবা, বামুনের গরু, ছোট লোকের মেয়ে বিয়ে করে তুই কি ছোট লোক হয়ে গেলি? দু পায়ে খাড়া দাঁড়িয়ে মায়ের অপমান দেখছিস? তবে মার মার, ঝ্যাঁটা আমাকেই মার। ঝ্যাঁটা খাওয়ার উপযুক্তই শাস্তি আমার। নইলে এখনো ওই বউকে ভিটের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দিই? মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গলা ধাক্কা দিয়ে বের করে দিই না? ও গো মাগো, বউ আমায় ধরে মারে আর ওই আমার ছেলে দাঁড়িয়ে দেখে। এতক্ষণে নবকুমার বোধ করি চেতনা ফিরে পায়, আর ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় মারে সেই খোলা দরজা দিয়ে। খিড়কির ঘাটে বাসন মাজছিল সদু। ঘাটের পাশ দিয়ে নবকুমারকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দেখে দাঁড়িয়ে উঠে ছাইমাখা হাতটাই নেড়ে ডাক দেয়, নবু, কি হলো রে? নবু, অমন করে ছুটছিস কেন? নবকুমার প্রথম ভাবলো পিছু ডাকে সাড়া দেবে না, ছুটে একেবারেই নিতাইদের বাড়ি গিয়ে পড়বে। তারপর বলবে, জল দে এক ঘটি। কারণ নিতাই হচ্ছে তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। বিচলিত অবস্থায় তার কাছেই যাওয়া চলে। কিন্তু সৌদামিনীর উত্তরোত্তর ডাকে কি ভেবে থমকে দাঁড়ালো, ফিরলো। তারপর গুটি গুটি এসে ঘাটের পাশে একটা ঝরে পড়া তাল গাছের গুড়ির ওপর বসে পড়ে রুদ্রকণ্ঠে বলল, আমি আর বাড়ি ফিরবো না সদুদি। কথা ছিঁড়িস না ছেলে, হলো কি তাই বল। সর্বনাশ হয়েছে সদুদি। আরে গেল যা, সর্বনাশের কথা বলতে আছে নাকি? হলে বলতে আছে বই কি। সদু নবকুমারের প্রকৃতির সঙ্গে পরিচিত, তাই বেশি ভয় না পেয়ে বলে, কেন, তোর মা হঠাৎ শরীর উল্টালো নাকি? মা নয় সদুদি, মা নয়, আমি জানি না, ঠিক বলতে পারছি না আমি সত্যি বেঁচে আছি কিনা। গায়ে চিমটি কেটে দেখো বলে পুকুরের জলে হাত ডুবিয়ে ডুবিয়ে ছাই মাটি ধুতে ধুতে বলে সদু। মামি বুঝি রণচণ্ডী হয়ে তেড়ে এসেছিল? জানি না। জানিস না? নাকামি রাগ দিকে নবু, হয়েছে কি বল। নয় যেদিকে যাচ্ছিলি সেই দিকেই যা। বেটা ছেলে না মেয়ে মানুষ তুই? সদুদি, যে দৃশ্য দেখে এসেছি তা দেখলে অতি বড় বীর বেটা ছেলেরও পেটের ভেতর হাত পা সেধিয়ে যায়। না, তোর দেখছি আর গৌর চন্দ্রিকা শেষ হয় না। বলবি তো বল, না বলবি তো যা। ভূত দেখেছিস না ডাকাত পড়া দেখেছিস তাও তো জানি না। নবকুমার বুকে বল করে কণ্ঠের শব্দ আনে, ঝপ করে বলে ওঠে, মাতে আর তোমাদের বউতে মারামারি করছে। বললাম তো মারামারি করছে। কি করছে মাতে আর বউতে? চমকে ওঠে বলে সৌদামিনী। সৌদামিনী এক মুহূর্ত স্তব্ধ থেকে তারপরে বলে, মারামারি কথাটা বলছিস কেন? মামি বউকে ধরে ঠ্যাঙাচ্ছে তাই বল। আর সেই দৃশ্য দেখে তুই মদ্য পুরুষ কাছা কোচা খুলে ছুট মারছিস কেন? তুই মেয়ে মানুষ হয়ে জন্মাসনি ধনবু ভাই? যাই দেখি ইতিমধ্যে কি এমন ঘটলো। এই তো খানিক আগে বাসনের পাঁজা নিয়ে বেরিয়ে এলাম, দেখলাম মামি ব্যাটার বউয়ের চুল বাঁধছে। ইতিমধ্যে হলো কি? আমি তো এই ঢুকলুম বাড়িতে, তুমি শিগগির যাও সদুদি। যাই। বাবা পলকে প্রলয়, তিল থেকে তিল ভাণ্ডেশ্বর। কি হলো এক্ষুনি? সৌদামিনী তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিতে থাকে। আমি আর নিতাইদের বাড়িতেই থাকবো সদুদি, এই চললাম। সৌদামিনী ভুরুকুচকে বলে, কদিন পরের বাড়িতে থাকবি? যতদিন চলে। তার মানে নিজে গা বাঁচিয়ে কেটে পড়বি। আর পরের মেয়েটা, দুধের মেয়েটা তোর মায়ের হাতে পড়ে মার খাবে। পরের মেয়ে এবং দুধের মেয়ের শব্দটায় নবকুমারের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখে জল এসে যায়। কষ্ট গোপন করে বলে, তা আমি আর কি করব? সৌদামিনী আর চোখে একবার ওর মুখচ্ছবি দেখে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, দৃশ্য দেখে চলে না এলেই পারতিস। তুই দেখছিস, জানলে যতই হোক নিজেকে একটু সামলে নিত মামি, একেবারে শেষ করে ফেলতো না। যাই দেখি ছুরি বাঁচলো কি মরলো। নবকুমার লজ্জা ত্যাগ করে সাহসা বলে ওঠে, যাই বলো সদুদি, যা দেখলাম ও তোমাদের বউটি পরে মার খাবার মেয়ে নয়। আমারও তাই মনে হয়। বলে সদু সকৌতুকে একটু হেসে বলে, মারামারি না করুক
পড়ে মার খাবে না। তা তুই তো বলতেই পারলি না হয়েছে কি? গোড়া থেকে কি কিছু জানি ছাই? বাড়ি ঢুকেই দেখি দাওয়ায় দুই প্রাণীর সম্মুখে সম্মুখে দাঁড়িয়ে, একজন সাপিনীর মতো ফুঁসছে আর একজন বাঘিনীর মতো গজরাচ্ছে। সৌদামিনী হেসে বলে ওঠে, বারে, তুই তো অনেক নাটকের কথা শিখেছিস দেখছি। যাক, কাল ভবিষ্যতে কাজে লাগবে। তোর বউও খুব পণ্ডিত। বউয়ের গল্প কান ভরে শুনতে ইচ্ছা করে নবকুমারের। ভুলে যায় এইমাত্র তাকে বাঘিনীর সঙ্গে তুলনা করেছে সে নিজেই। কিন্তু গল্প বাড়াবে কি উপায়ে? নবকুমার তো আর কথা ফেলে বাড়াতে পারে না। শুধু ভাবে কালে ভবিষ্যতে। সে কতকাল, কোন ভবিষ্যৎ? বাঘিনীর মুখটা বারবার মনে ধাক্কা দিচ্ছে। ভয়ঙ্কর কিন্তু সুন্দর। কি বড় বড় চোখ, কি চমৎকার জোড়া ভুরু। কিন্তু বউ মায়ের মতো রাগী হবে না হয়তো। লজ্জায় কুণ্ঠায় বিগলিত বউটি মাত্র থাকবে না। নবকুমারের কল্পনার সঙ্গে ঠিক খাপ খাচ্ছে কি? ঠিক যেন কি একটা লোকসানের দুঃখে বুকটা টনটন করে ওঠে নবকুমারের। কাদার পুতুলের মতো একটা নিরীহ ভালো মানুষ বউ নবকুমারের ভাগ্যে জুটলো কি এসে যেত ভগবানের। কত লোকেরই তো তেমন বউ হয়। কিন্তু সাপের ফনার মতো চুলের ফনার ঘেরা ওই মুখখানি, ও তো যেন আগুনের আকর্ষণ। নবকুমারের পতঙ্গ মাত্র। সৌদামিনী বলে, বিবাগী হয়ে যাচ্ছিলি তো যা, মেলা রাত করিস নে। হাঁড়ি আগলে বসে থাকতে পারবো না। হাঁড়ি, রান্না, ভাত, এই শব্দগুলো কাজে লাগবে আজ। নবকুমারের যেন বিশ্বাস হয় না। ভয়ে ভয়ে বলে, আছি এখনকার আমি। তুমি একবার দেখে এসে খবরটা আমায় দিতে পারবে না সদুদি? নিশ্চিন্তি হয়ে তাহলে আমার তাসের আড্ডায় যেতে পারি। ওরে, আমার কে রে? উনি বাবু বসে থাকবেন আর আমি ওর জন্য খবরের থালা বয়ে আনবো বলে থালা বাসনের গোছাটা বাগিয়ে কাঁধের ওপর তুলে নেয় সদু। হাতে গামছায় পুটুলিতে ঘটি বাটি। চলে যেতে যেতে ছোট ভাইকে আর একবার অভয় দেন সে। বউয়ের চিন্তা করে মন খারাপ করিস নি। নেহাত যদি মামি খুন করে ফাঁসির দায়ে না পড়ে তো ওই বউয়ের দ্বারাই শায়েস্তা হবে। ভৌতু আর যেমন তেমন মেয়ে নয়। যদি খুন না করে? যদিটা নবকুমারের বুকের মধ্যে কাটার মতো খচখচিয়ে ওঠে, কিন্তু প্রশ্ন তুলতে পারে না। শুধু ম্রিয়মান হয়ে বসে থাকে। সন্ধে হয়ে আসছে। এখানে আর বসে থাকতে হবে না। যা, কোথায় যাচ্ছিলি ঘুরে আয়। শুধু লম্বা লম্বা পা ফেলে বাঁশবাগানের খানিকটা অতিক্রম করে। কিন্তু নবকুমার আবার পিছু নিয়েছে। উদ্ভ্রান্ত মুখ, ছল ছল চোখ। সদুদি, তোমার সঙ্গে আমি যাব? সদু মৃদু হেসে পা চালাতে চালাতেই বলে, কেন? এই যে বললি আর কখনো বাড়ি ফিরবি না। মনটা কি রকম যেন করছে সদুদি। বলে সঙ্গে সঙ্গে এগোতে এগোতে নবকুমার হঠাৎ সুর বদলায়। বউ যদি মাকে অপমান করে থাকে, তাকেও শাস্তি করা দরকার। গায়ে পড়ে কাউকে অপমান করবার মেয়ে সে নয় নবু। সেদিকে তুই নিশ্চিন্তি থাক। তবে কেউ যদি গা পেতে অপমান নিতে চায়, সে আলাদা কথা। আসল কথা কি জানিস? বউ হলো উঁচু ঘরের শিক্ষিত মেয়ে। শিক্ষা দীক্ষা উঁচু, লেখাপড়া জানে, বড় বড় বই পড়ে ফেলে, নিজে পয়ার ছন্দ বাঁধে। স্থান কাল ভুলে নবকুমার প্রায় চেঁচিয়ে ওঠে, মস্করা করছো আমার সঙ্গে? কি দরকার আমার? আকাশ থেকে কথা পেরে বলতেই বা যাবো কি করে? আর ওসব আমি বুঝি বা কি? বউ আমার কাছে মনটা খোলে তাই টের পেয়েছি। সদুর কাছে মন খোলে? হায়, কবে সেই অকাঙ্ক্ষিত স্বর্গ সুখ আসবে নবকুমারের ভাগ্যে? যেদিন নবকুমারের সামনে বউ মন খুলবে। সদু আবার মুখ চালায়, তোদের এই বাড়িতে বিয়ে হওয়ার ওপর উচিত হয়নি, এই বলে দিলাম স্পষ্ট কথা। তুই রাগ করিস আর যাই করিস, এ বাড়ি ওর যোগ্যী নয়। মামির পয়সাই আছে, নজর বলতে আছে কিছু? আর বউয়ের ছোট নজর দেখার অভ্যেসই নেই। এই তো সেদিন মামি পাড়ার লোকের গয়না বাঁধা রেখে টাকা ধার দিয়ে সুদ নাই শুনে যেন হিমাঙ্গী হয়ে গেল বউ। নবকুমার বিরক্ত স্বরে বলে, তা ওসব কথা বলতে যাওয়ারই বা দরকার কি? বলতে আমি যাইনি রে বাবু,
তোর বউয়ের কান ধরে। ওর সামনেই ঘোষকিন্নি একজোড়া বাজুবন্ধ নিয়ে দই দস্তুর করতে লাগলো। সে বলে টাকায় 1 পয়সা, মামি বলে টাকায় 1.5 পয়সা। এই 8 পয়সা নিয়ে ধস্তাধস্তি। শেষ অবধি কি হলো তার শোনা হলো না নবকুমারের। সহসা বাড়ির মধ্যে থেকে ভয়ঙ্কর একটা চিৎকার রোল ভেসে এলো। সর্বনাশ করেছে। সুদূর নিষেধ বাণী ভুলে নবকুমার সর্বনাশ শব্দটাই আবার ব্যবহার করলো। নিশ্চয় হয়ে গেল একটা কিছু। সত্ত্বেও ততক্ষণে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। আর নবকুমার, সে চলৎ শক্তি হারিয়ে দাঁড়িয়ে থাকে নিজেদেরই বাড়িখানার দিকে তাকিয়ে। তীক্ষ্ণ তীব্র সানুনাসিক এই স্বরটা কার? এ তো এলোকেশীর। তবে হলোটা কি? কিন্তু যাই ঘটুক, সবকিছু ছাপিয়ে নবকুমারের প্রাণটা হাহাকারে ভরে উঠল। এই ভেবে এই অসাধারণ বউ নিয়ে ঘর করা হলো না নবকুমারের অদৃষ্টে। মা হয় বউকে মরিপুরার ঘাটে পড়া পাঠাবে, নয় জন্মের শোধ বাপের বাড়ি বিদায় করে দেবে। মার চিৎকার উত্তর আকাশে উঠছে, আর দলে দলে পড়শিরা নবকুমারের বাড়ির দিকে দৌড়াচ্ছে। নবকুমার যাত্রা গানের দর্শকের মতো পাথর হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সেই দৃশ্য। ত্রিবেণীর ঘাটে এসেছিল রামকালী, রোগী দেখতে নয়, যোগে গঙ্গা স্নান করতে। একাই আস্ত একটা পারানি নৌকা ভাড়া করেছিলেন স্নানের জন্য। 5 জনের সঙ্গে ঠেলাঠেলি করে নৌকা বোঝাই হয়ে যেতে রামকালী ভালোবাসেন না। দরকার হলে একাই ভাড়া করেন। আগে অবশ্য এমন নৌকা ভ্রমণ সহজ হতো না, কারণ রামকালীর যোগে স্নান করতে ত্রিবেণী যাচ্ছেন, কি কাটোয়া যাচ্ছেন, কি নবদ্বীপ যাচ্ছেন, টের পেরে সত্যবতী একেবারে নাছর বান্দা হয়ে পড়ে বসত। পায়ে পায়ে ঘুরে কাকতি মিনতি করা মেয়েকে রামকালী এড়াতে পারতেন না, সঙ্গে নিতেন। অগত্যাই নেরু আর পুণ্যি ওদের ফেলে রেখে শুধু নিজের মেয়েকে নিয়ে কোথাও যাবেন, এমন দৃষ্টিকটু কাজ রামকালীর পক্ষে সম্ভব নয়। ওরা যেত, রামকালীর জলে সাবধান করতেন, আর স্নানের শেষে ঠাকুর দেবতা দেখিয়ে নিয়ে ফিরতেন। ঘাট আর পথ, নৌকা আর মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে উঠত ছোট্ট একটা বাক্যবাগীশ মেয়ের বাক্যস্রোতে। আজকে শুধু জলের ওপর তার টানার ছপাত ছপাত শব্দ। উন্মুক্ত গঙ্গা বক্ষের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলেন রামকালী। আকাশের পাখিটা খাঁচায় বন্দি হয়ে কেমন আছে কে জানে। পুণ্যিটারও বিয়ে ঠিক হয়ে আছে। গত কমাস অকাল ছিল বলে বিয়ে হয়নি, কিন্তু পুণ্যি অন্য ধরনের মেয়ে। নেহাত 70 প্রজা হিসেবে দস্যি চাল্লি করে বেরিয়েছে, নচেত একান্তই ঘর সংসারী মেয়ে। সে খাঁচার পাখি হয়ে জন্মেছে পুণ্যি। আর পুণ্যির মতো মেয়েরা, কিন্তু 70 মতো দ্বিতীয় আর একটা মেয়ে আর দেখলো কই রামকালী? যে মেয়ে প্রতি পদে প্রশ্ন তুলে জানতে চায় কি আর কেন। খোলা গঙ্গার দিকে তাকিয়ে আর একবার মনে হলো রামকালীর কতদিন যোগে স্নান করিনি। মনে হচ্ছিল যেন দীর্ঘকাল। আর একটা নিঃশ্বাস পড়ল। মাঝিরা একবার কথা হয়ে উঠল, খুকি শ্বশুর ঘরে কর্তাবাবু? রামকালী বললেন হুম। আর বার ছুঁই ছপট ছপট করে মাঝিটা ফের বলে উঠল, থাকবে এখন? সংক্ষেপে দেখি বলে আলোচনার ইতিসুর টানল রামকালী। পুণ্যির বিয়ে আসছে, এই যা একটু আশার আলো দেখা যাচ্ছে। নইলে থাকবে ছাড়া আর কি? চিরকাল থাকতেই হবে সেখানে, আর সেটাই তো কাম্য। মোক্ষদার মতো অনবদ্য রূপ আর অশেষ তীক্ষ্ণতা নিয়ে আজীবন বাপের ঘরে বসে জ্বলতে থাকবে, এমন ভাগ্য কেউ মেয়ের জন্য প্রার্থনা করে না। ঘরে থাকা মেয়ে মানেই দুর্ভাগা মেয়ে। অথচ মাঝে মাঝে পালে পারবো নাকি ভাতে বইতে বিয়ের কুটুম্বের মতো সে আশা, সেই আশা মায়ের প্রাণ ভরতে পারে, বাপের ভরে না। অতএব তাতে ইতি হয়ে গেছে। কিন্তু শুধু মেয়ে সন্তান কেন, পুত্র সন্তান হলেই বা কতটুকু তফাৎ। ছেলে ঘরে থাকে, ছেলের ওপর জোর খাটে, এই পর্যন্ত। ছেলে বড় হয়ে গেলে আর কি তাকে দিয়ে মন ভরে? তাই হয়তো মনে মানুষ জীবনের মধ্যে বারে বারে নতুন শিশুকে ডেকে আনে, জীবনকে সরস রাখতে, ভরাট রাখতে। আবার তারপরেও আশ্রয় খোঁজে টাকার সুদের মধ্যে।
নিত্যানন্দপুর ঘাট থেকে ত্রিবেণী ঘাট সামান্য পথ, মাঝি নৌকা বাঁধল। আর ঘাটে নেমেই প্রথম যার সঙ্গে চোখাচোখি হলো রামকালীর, সে হচ্ছে রানার গোকুল দাস। দূর থেকে রামকালীকে নামতে দেখে ছুটে আসছে সে। কাদার ওপরই ভূমি এক প্রণাম করে কৃতার্থ মন্য গোকুল সবিনয়ে হাসে বলে, আজ আমার কি ভাগ্যে কর্তা বাবু, কি ভাগ্যি। রামকালী মৃদু হেসে বলে, সকালবেলা হঠাৎ ভাগ্যের এত জয় জয়কার যে গোকুল। গোকুল বলে, তার জোগাড় দেবে না আঙ্কে? এই আপনার সঙ্গে দেখা হয়ে গেল, নইলে তো যেতে হতো সেই নিশ্চিন্দপুরে। এই নিন পত্র আছে আপনার। পত্র কলকাতা থেকে আসছে। অভাবনীয়। বিস্মিত হলেন রামকালী, কিন্তু বিস্ময় প্রকাশ করলেন না। খামে আটা চিঠিটা নিজের পরিত্যক্ত গাত্রবস্ত্রের ওপর রেখে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ভালো তো সব? আপনাদের আশীর্বাদে আজ্ঞে। বলে ঈষৎ উসখুস করে গোকুল বলে ফেলে, কলকাতার চিঠি আজ্ঞে। তাই তো দেখছি। বলে রামকালী গামছা কাঁধে ফেলে চলে নামেন। প্রথমে সূর্যের কাঁচা রোদ ঝলসে ওঠে কাঁচা সোনার রঙের দীর্ঘ দেহখানির ওপর। গোকুল হাঁ করে তাকিয়ে থাকে। থাকতে থাকতে মনে ভাবে, ইস, যেন আকাশের দেবতা, কি দিব্য অঙ্গ। পত্রের কথা মনে থেকে সরিয়ে ফেলে যথাকৃতি সব সেরে উত্তরীয় কোণে পত্রখানা বেঁধে মন্দির দর্শনে অগ্রসর হলে রামকালী। অগত্যায় গোকুল আর একটা ষষ্ঠাঙ্গ প্রণাম সেরে বিদায় নিল। কলকাতা থেকে কার পত্র এলো সে কৌতূহল আর মিটল না তার। নৌকায় বসে চিঠি খুললেন রামকালী, আর পুরো স্তব্ধ হয়ে গেলেন। এই সকালের আলো তার সমস্ত উজ্জ্বলতা হারিয়ে যেন আসন্ন সন্ধ্যার মতো মলিন হয়ে গেল। সদ্য গঙ্গা স্নানে নির্মল রামকালী যেন একটা অপবিত্র দ্রব্যের সংস্পর্শে এসে নিজেকে অসুচি বোধ করলেন। চিঠি কোনো পরিচিতের নয়, অজ্ঞাত ব্যক্তির। তাছাড়া নিচে কোনো নাম দরখাস্তও নেই। বেনামে এই চিঠিতে শুধু সম্বোধনের বাগড়ম্বর অনেক, কিন্তু সেটা তো কথা নয়। চিঠির বক্তব্য একই ভয়ঙ্কর। বারবার পড়ার পর আরো একবার চিঠিখানার সামনে মেলে ধরলেন রামকালী। হস্তাক্ষর সুচাস্তে লাইনগুলি পরিপাটি, বানান বিশুদ্ধ। কোনো লিখিত পরিত লোকের দ্বারা লেখা, সেই বিষয়ে সন্দেহ নেই। উপরে শ্রী শ্রী বাগদেবী শরণং নিয়ে শুরু। মহামহিম মার্ণব শ্রী শ্রীযুক্ত রামকালী চট্টোপাধ্যায়ের বরাবরসু যথাযোগ্য সম্মান পুরস্কার নিবেদন মেতৎ অত্রপত্রে জ্ঞাত করাই যে মহাশয়ের কন্যার অতীব বিপদ। তিনি তাহার শুশ্রূগৃহে যার পরনায় লাঞ্ছিতা, উৎপীড়িতা ও অপমানিতা রূপে কালযাপন করিতেছেন। বলিতে মন শিহরিত ও কলেবর কম্পান্বিত হইলেও জ্ঞাতার্থে লিখিতেছি, আপনার কন্যা তাহার পূজনীয় শুশ্রূ মাতা কর্তৃক প্রহারিতা হইতেছেন। সেই অবলা বালিকাকে রক্ষা করে নিষ্ঠুর পাষাণপুরীতে এমন কেহই নাই। আপনার জামাতা ধর্মপত্নীর অবনিম্ব নির্যাতনে অবিরত অশ্রু বিসর্জন সার করিয়াছেন। গুরুজন দিগের ওপর তাহার আর কি বলিবার সাধ্য আছে? এবং প্রকার অবস্থায় মহাশয় যদি সত্তর কন্যাকে নিজ গৃহে লইয়া যান তবেই মঙ্গল। নচেত কি যে হইতে পারে চিন্তা করিতেও মস্তক ঘূর্ণিত হইতেছে। মনুষ্য চরিত্র কর্তব্য বোধে ইহা আপনার গোচরে আনিলাম। নিজ গুণে ধৃষ্টতা মার্জন করিয়া কৃতার্থ করিবেন। অলমতি বিস্তারেণ ইতি না, নাম স্বাক্ষর নেই। পত্র লেখার বাচালতা বা বাগম্বরের কৌতুক বোধ করবেন এমন মানসিক অবস্থা থাকে না রামকালীর। চিঠিটা আস্তে আস্তে মুড়ে মির্জাইয়ের পকেটে রেখে দিয়ে সেই রৌদ্র করজ্জ্বল পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন তিনি। এত আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? কিন্তু কে এই পত্র লেখক? সত্য শ্বশুর বাড়ির কোনো শত্রু এভাবে মিথ্যা অপবাদ দিয়ে পত্র লিখে তাদের অনিষ্ট সাধন করতে চায়? কিন্তু তাহলে চিঠি কলকাতার ছাপ কেন? কলকাতা থেকে এ চিঠি
আসে কি করে? ভেবে ভেবে অবশ্য এটা সিদ্ধান্তে পৌঁছলেন রামকালী, পত্রলেখকের অবশ্যই কলকাতায় যাতায়াত আছে এবং নিজেকে গোপন রাখতে কলকাতার অবস্থানকালে পত্র প্রেরণ করেছেন। তবু একটা সমস্যা থেকেই যায়, পত্রের মধ্যস্থিত ওই বিভৎস সংবাদটা সত্যি না শত্রুপক্ষের মিথ্যা রটনা? রামকালী কি একেবারে নিজের গিয়েই তদন্ত করবেন না লোক পাঠাবেন? বাইরের লোক গিয়ে কি ভিতরকার প্রকৃত অর্থ আবিষ্কার করতে পারবে? যদি কোনো স্ত্রীলোককে পাঠানো যায়, যারা 12 মাস রামকালীর সংসারে খেটে খায়, চিড়ে কোটানি, মুড়ি ভাজুনি ইত্যাদি, তাদের কারোর একজনকে একটা সঙ্গী ও রাহা খরচ দিলে খবর এনে দিতে পারে। পল্লীগ্রামে সচরাচর এরাই সব কাজ করে। কিন্তু রামকালী ওদের কথা ভেবে চিত্ত বিমুখ হলো। কোন খবর ওরা জানে মানেই 7খানা গ্রামের লোকের জানা। ঈশ্বর জানে কি খবর আনবে, আর সেই নিয়ে সারা গ্রামে আলোচনা চলবে। মনে হলো সত্য যদি নিজেই চিঠি লিখত। চিঠি লেখবার মতো বিদ্যে সত্য অর্জন করেছে, কিন্তু করে আর লাভ কি? পিত্রালয়ে নিজের খবর জানিয়ে চিঠি দেবে এমন সাধ্য বা সাহস তো হবে না। তবে আর মেয়েদের লেখাপড়া শিখে লাভ কি? বুকের মধ্যেটা কেমন মোচড় দিয়ে উঠল স্থিতপ্রজ্ঞ রামকালীর কবরেজের। চোখের সামনে ভেসে উঠল সেই সত্যর দীপ্ত মুখ্য ছবি। সেই সত্য পড়ে মার খাচ্ছে, এতে বিশ্বাস করা একেবারে অসম্ভব। না না, এ চিত্রের মিত্রে চিঠি, শত্রুপক্ষের কাজ। নইলে কেনই বা? ভাবলেন রামকালী, সত্যর ওপর নির্যাতন চালাবে কেনই বা? অকারণে তো হিংস্র কখনো হতে পারে মানুষ? তাছাড়া শুধু তো শ্বশুর বাড়ি নয়, আর শ্বশুরও রয়েছেন। হাজার হোক একটা ভদ্র ব্যক্তি, তার জ্ঞাতসারে এরকমটা হওয়া কখনোই সম্ভব নয়। আর বাড়ির লোকেরও অজ্ঞাতসারে যদি কোনো পীড়ন চলে, পাড়ার লোকে টের পাবে কি করে? আবার ভাবলেন রামকালী, সত্যবতী তাদের একমাত্র পুত্রবধূ। বিনা প্রতিবাদে রামকালী তাকে শ্বশুরঘর করতে পাঠিয়ে দিয়েছেন। তার সঙ্গে ঘর বসত হিসেবে প্রচুর সামগ্রী পাঠিয়েছে, যাতে অন্তত শাশুড়ির মন ভোলে। তবু তারা সত্যকে নির্যাতন করবে? তাই কখনো সম্ভব? বললে দোষ, ভাবলে বাধা নেই। মেয়ের বিয়ের সময় ঘটক আনিত নানা পত্রের মধ্যে এই পত্রটিকেই পছন্দ করেছিলেন রামকালী, কেবলমাত্র তাদের পরিবারের লোক সংখ্যা কম বলে। সেই শৈশব থেকেই লক্ষ্য করেছেন তার মেয়ে জেদি তেজি অনমনীয়। বৃহৎ গোষ্ঠীর অনেকের মন জুগিয়ে চলা হয়তো তার পক্ষে সহজ হবে না, সেই বোধ রামকালীর ছিল। তাই ভেবেছিলেন এইখানেই ভালো। বাপের একমাত্র ছেলে, দোষ কি? সত্যও তো তাদের বাপের একমাত্র মেয়ে। ঘর জামাইয়ের স্বাদ একেবারেই ছিল না রামকালীর। শুধু এইটুকু মনে মনে ভেবেছিলেন, ছেলেটা যেন নেহাত রাঙা মূলো না হয়, লেখাপড়া একটু ধার যেন ধারে। তা সে স্বাদটুকু মিটেছিল রামকালীর, মিটছিল। জামাই তখনই ছাত্রবৃত্তি পাশ, টোলে সংস্কৃত শিখছে। তারপর লোক পরম্পরায় শুনেছিল জামাই নাকি ইংরেজি ভাষা শিখতে উদ্যোগী হয়েছে। শুনে সন্তুষ্ট হয়েছিলেন রামকালী। নিজের সামনে উপস্থিত না হলেও জামাইয়ের খবর তিনি লোক মারফত নিতেন, এবং এটুকু জেনে নিশ্চিত ছিলেন ছেলেটা কুসঙ্গে মিশে না, বদ খেয়ালের দিকে যায় না। সবই তো একরকম ছিল, হঠাৎ একে বিনা মেঘে বজ্রাঘাত। অবশেষে আবার ভাবলেন এই শত্রুপক্ষের কাজ। কিন্তু মনের মধ্যে যে আলোড়ন উঠেছিল সেটাকে একেবারে চেপে ফেলে নিশ্চিত হয়ে থাকতে পারলেন না রামকালী। স্থির করলেন তিনি একবার নিজেই যাবেন বেয়াই বাড়ি, মানে মান খাটে হবে। তার যেদিন জামাইয়ের হাঁটু ধরে কন্যা সম্প্রদান করেছেন সেই দিনই তো মান গেছে। সেকালের মতো রামকালী মেয়েকে স্বয়ংবরা করতে পারেননি। তাছাড়া একেবারে অকারণ জামাইয়ের বাড়ি যাওয়ার অগৌরবটা পোহাতে হবে না। পুণ্যির বিয়েকে উপলক্ষ করে
মেয়ে নিয়ে আসতে চাইবেন, সেই সঙ্গে জামাই বেয়াইকেও নিমন্ত্রণ করে আসা হবে। রামকালী নিজে গিয়ে নিমন্ত্রণ করছেন, এর চেয়ে সৌজন্য আর কি হতে পারে। ত্রিবেণী থেকে ফিরে রামকালী দিন তারিণীর কাছে সংকল্প ঘোষণা করলেন, মনে করছি একবার বারুইপুর যাব। বারুইপুর? সত্য শ্বশুর বাড়ি? দিন তারিণী চমকে উঠে বললেন, কেন হঠাৎ? সত্যর কোনো রোগ ব্যামো হয়নি তো? কি আশ্চর্য, রোগ ব্যামো হবে কেন? রামকালী শান্তভাবে বলেন, ভাবছি পূর্ণিটার বিয়ে হয়ে যাবে, তারপর দুজনে কবে দেখা সাক্ষাৎ হয় না হয়, গলাগলি বন্ধু দুটোতে, বিয়ের আগে কিছুদিন একসঙ্গে থাক। দিন তারিণী ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। এত সহজ ভাষা, এত সহজ কথা রামকালের মুখে। ছেলেকে তো তিনি পাথরের ঠাকুর আখ্যা দেন। সহজ কথা, তবু রামকালের মুখ থেকে উচ্চারিত হয় বলে কেউ সহজ ভাবে নিতে পারে না। মুখদা খড়বড়িয়ে বলেন, এ আবার অমনি নয়, লিখিত পরিত উলি বিদ্যাবতী মেয়ে, নির্ঘাত লুকিয়ে বাপকে চিঠি লিখেছে, বাবা আমায় নিয়ে যাও, আর ঘোমটাটা দিয়ে থাকতে পারছি না। শিবজয়া আনতি মুখে ভুবনেশ্বরীর দিকে কটাক্ষপাত করে কাতর মুখে বলেন, আমার কিন্তু তা মনে নিচ্ছে না ছোট ঠাকুরজি, মনে হচ্ছে কোনো কুখবর আছে। রামকালী চাপছেন। বলা বাহুল্য, এরপর আর ভুবনেশ্বরীর ডুকরে কেঁদে ওঠা ছাড়া গতি থাকে না। ভুবনেশ্বরী একমাত্র অন্তরের সুহৃদ অসমবয়সী ও অসম সম্পর্ক হলেও ভাসুরপো বউ সারদা, কিন্তু এমনই কপালের দুর্দৈব ভুবনেশ্বরী যে সারদা আর 4 মাস কাল বাপের বাড়ি। দ্বিতীয় সন্তানের আবির্ভাব ঘোষণাতেই তার এই পিতৃগৃহে স্থিতি। না, সেই এক অন্ধকার রাত্রে রাসুর সঙ্গে কলহ করে ডোবার জলে ডুবে মরেনি সারদা, শুধু অন্য ঘরে ননদের কাছে গিয়ে শুয়েছিল। সে শুধু একটাই রাত, রাতের পর রাত পারবে কেন? শ্বশুর বাড়ির বউয়ের রাতটুকুই তো মরুভূমিতে সরোবর, মৃত্যুপুরীর মধ্যে জীবন। যত বড় দুর্জন মানি হোক, সে মান খাটো না করে উপায় থাকে না তাদের। সকলেরই তাই। রাত্রে ভুবনেশ্বরীরও কান্নার বেগ অসম্বরিত হয়ে ওঠে। রামকালী অপর চৌকি থেকে সেটা টের পান। কিছুক্ষণ ঘুমের ভান করে চুপচাপ থাকলেও শেষ পর্যন্ত আর চুপ করে থাকা সম্ভব হয় না। মৃদু স্বরে বলেন, অকারণে কাঁদছো কেন? বলা বাহুল্য, এই প্রশ্ন যা হয় তাই হলো। কান্নার আবেগ আরো প্রবল হলো। রামকালী বলেন, ছেলে মানুষই করো না, এসো কাছে এসো, কান্নার কারণটা শুনি। ভুবনেশ্বরী চোখ মুছতে মুছতে উঠেই এলো। এসে স্বামীর বিছানার এক প্রান্তে বসে চোখে আঁচল খসতে লাগলো। রামকালী ক্ষুব্ধ স্বরে বললেন, তুমিও যদি এইসব গিন্নিদের মতো হও তাহলে তো নাচার। অপরাধের মধ্যে বলেছি পূর্ণির বিয়ে উপলক্ষে সত্যকে কিছুদিন আগেই আনবো। নিজে গেলে ওরা অমত করতে পারবে না, কিন্তু এই সহজ কথাটা না বুঝে সবাই মিলে এমন কাণ্ড করছে যে মনে হচ্ছে বুঝি কি একটা অমঙ্গলই ঘটে গেছে। আশ্চর্য। তা কিছু নয়, ভুবনেশ্বরী কষ্টে বলে, মেয়েটার জন্যে প্রাণটা উতলা হচ্ছে, তাই। হচ্ছে ঠিকই, হওয়াই স্বাভাবিক। রামকালী স্নেহগম্ভীর স্বরে বলেন, তোমার একমাত্র সন্তান, কিন্তু কান্নাকাটি করলে তো আর কিছু সুরাও হয় না। মায়ের পায়ে উতলা হয়, বাপের প্রাণ কি একেবারেই কিছু হয় না? আর একটু ক্ষুব্ধ হাসি হাসলেন রামকালী। ভুবনেশ্বরীর পক্ষে এই কথার জবাব দেওয়া সম্ভব নয়। অপ্রতিভ হয়ে বসে থাকে বেচারি। একটু পরে রামকালী বলে, যাও, ভগবানের নাম স্মরণ করে শুয়ে পড়োগে, দেখি যদি নিয়ে আসতে পারি। ভুবনেশ্বরী সহসা আবার কেঁদে উঠে পড়ে বলে, আমার মন বলছে ওরা পাঠাবে না। রামকালী আর কিছু বললেন না, দুগ্গা দুগ্গা বলে পাশ ফিরে শুয়ে পড়েন। ভুবনেশ্বরী অনেকক্ষণ কেঁদে অবশেষে এসে শোয়। পরদিন মেয়ের বাড়ি যাত্রার আয়োজন করেন রামকালী। ইংরেজি পড়া আপাতত বন্ধ আছে, কারণ ভবতোষ মাস্টার গ্রামে নেই। ছাত্রদের জন্য সেকেন্ড বুক সংগ্রহ করতে কলকাতায় গেছে।
নবকুমারের তাই এখন অনেক অবসর, কিন্তু হায়, অবসরকে কুসুম মণ্ডিত করে তুলবে এ ভাগ্য নবকুমারের কই। বাড়িতে যে দুদণ্ড বিশ্রাম সুখ উপভোগ করবে, খাবে মাখবে থাকবে, তারও জো নেই। সেখানে জাগন্ত অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণে হৃদকম্প হতে থাকে তার, কিন্তু ঘুমন্তই বা থাকে কতক্ষণ। রাতে এখন আর সেই মহিষ বিনিনিত ঘুম নেই নবকুমারের। বিছানায় শুয়ে ঘুম আসে না, উঠে বসে পায়চারি করে, জল খায়, আবার শোয়। এইভাবে অনেকটা সময় কাটে। দিনের বেলা কর্মহীনের কর্ম, নিষ্কর্মার গতি, পুকুরের ছিপ ফেলা। বন্ধু নিতাই আর সেই দুজনে সারা দুপুরে সেই কাজ করে, আজও করছিল। ফ্যাতনা থেকে চোখ তুলতেই হঠাৎ চোখ পড়লো নিতাইয়ের। বলল, অমন বাহারে পালকি চড়ে কে আসছে বল দেখি। নবকুমার তাকিয়ে বলল, তাই তো, দিব্যি পালকি খানা, তবে আসছে না বোধ হয়, গাঁ পার হচ্ছে। বলল, কিন্তু দুজনেরই একজনেরও চোখ ফেরাতে পারল না, আর কম্পিত চিত্তে ভীত পুলক দেখলো পালকি তাদের দিকেই আসছে। নবকুমার বলল, ছিপ ফেলে রেখে চো চো দৌড় দিয়ে আয়। নিতাই সবিস্ময়ে বলে, কেন, পালাবো কেন? আমার মন বলছে পালকি নিত্যানন্দপুরের। হ্যাঁ, চিনিস বুঝি? চিনব কেন, অনুমান। মেয়ে নিতে পাঠিয়েছে নির্যশ। নিতাই, আমি পালাই। নিতাই ওর কোচার খুদ চেপে ধরে বলে, পালাবি মানে? হেস্ত নেস্ত দেখবি না? আর একটু তর্কাতর্কি হয় দুই বন্ধুতে, এবং সত্যি বলতে নবকুমার যতই পালাবার চিন্তা করুক নড়তেও পারে না। টিকটিকির শিকারীর দৃষ্টির সম্মোহনীর শক্তিতে আকর্ষণীয় কীটের মতো নির্জীব হয়ে বসে থাকে। পালকি এই দিকেই আসে। আরোহীর নির্দেশে বেহারা এখানেই নামায়, এবং আরোহী না নেমেই হাতছানি দিয়ে ডাকেন ওদের। ঘাটের ধার থেকে দুজনেই উঠে আসে, কোচায় খুঁটটার টেনে গায়ে দিতে দিতে। তোমরা এই গ্রামের? ভরাট গম্ভীর এই কণ্ঠস্বরে বুক কেঁপে ওঠে দুজনেরই। এবং যদিও নবকুমারের শ্বশুরকে চেনে না, বিয়ের সময় তাকিয়েও দেখেওনি, দুবার ষষ্ঠী কাটার নেমন্তন্ন করেছিল, অসুখের ছুতো করে চায়নি, ভয়েই চায়নি, তবু তার মন বলতে থাকে, এই সেই, এই সেই, হ্যাঁ, রামকালী। তিনি ওদের ঘাড় নাড়া উত্তরের পর আবার বলেন, এই গ্রামের ছেলে না ভাগিনেও? নিতাই এগিয়ে এসে বলে, আগে আমি ভাগ্নেয়, শ্রীযুক্ত কৃষ্ণধন দত্ত আমার মাতুল। আমার নাম নিতাই চন্দ্র ঘোষ, আর এই বাণিজ্য বাড়ির ছেলে নবকুমার ব্যানার্জি, আমার বন্ধু। নবকুমার ব্যানার্জি? রামকালের দুই চোখ একটা বিদ্যুতের আভা খেলে যায়। নিশ্চিত হন অনুমান ঠিক, আর একবার ভালো করে আপাদমস্তক দেখে নেন ছেলেটারে। দেখে নেন ওর মেয়েলি মেয়েলি দুধে আলতা গোলা রং, আলতা গোলা ঠোঁট, আর রোদে ঝলসানো টুকটুকে লাল রঙা মুখ। তারপর নেমে আসেন পালকি থেকে, গম্ভীরতর স্বরে বলেন, আমি রামকালী চাটুর্যে। বসে পড়বার একটা সুযোগ পেয়েই বোধহয় বেঁচে যায় ছেলে দুটো। তাড়াতাড়ি বসে পড়ে রামকালীর চরণ বন্দনা করে। থাক থাক বলে উভয়েই মাথাতেই একটু হাতে স্পর্শ দিয়ে রামকালী একেবারে নিতাইয়ের দিকে দৃষ্টিক্ষেপ করে নবকুমারকে উদ্দেশ্য করে বলেন, এ যখন তোমার বন্ধু, তখন এর সামনে কথা বলতে বাধা নেই। জিজ্ঞাসা করছি, এইভাবে মাছ ধরেই দিন কাটাও নাকি? নবকুমারের থুতনি বুকে থাকে, কিন্তু কায়স্থ বংশের নিতাই, ওর থেকে অনেক চটপটে চৌকস আর নির্ভীকও বটে। সে তাড়াতাড়ি বলে, না আগে, অন্যদিন দুপুরবেলা আমরা মাস্টারমশাইয়ের বাড়ি পড়তে যাই, আজ তিনি কি পড়তে যাও? নবকুমার পিছন থেকে প্রবল চিমটি কেটে বন্ধুকে নিষেধ করে, যাতে ইংরাজি পড়ার কথা না বলে ফেলে। বলা যায় না ম্লেচ্ছ ভাষা অধ্যয়নের সংবাদে খেপে ওঠেন কিনা এই ভয়ঙ্কর লোকটা। ভয়ঙ্কর? অত্যন্ত নবকুমারের তাই লাগছে, কিন্তু নিতাই নিষেধের মান্য রাখে না, বরং একটু বিনয় আচ্ছাদিত গর্বিত ভঙ্গিতে বলে, আগে ইংরেজি? ইংরেজি? তা বেশ, কতদূর পড়েছ? ফার্স্ট বুক সেকেন্ড বুক ছাড়া হয়ে গেছে আগে। এখন? ভালো শুনে সুখী হলাম। তা আজ পড়তে যাওনি যে? প্রশ্নটা নবকুমারকে, তবু উত্তর দেয় নিতাই।
মাস্টারমশাই বই আনতে কলকাতা গেছেন। কলকাতায়? ও, যাক বাবাজি, তোমার সঙ্গে একটা কথা আছে। জানতে চাইছি গ্রামে তোমাদের কোনো শত্রু আছে? শত্রু? নবকুমার বিহ্বল ভাবে তাকিয়ে থাকে। কোনো শত্রু? এলোকেশের মতো ওই গ্রাম শুনতো সকলেই তাদের শত্রু। হ্যাঁ, শত্রু মানে যে তোমাদের অনিষ্টকামী, মিথ্যা অপবাদ রটিয়ে তোমাদের ক্ষতি করতে চায়, এমন কোনো লোক আছে মনে হয়? নবকুমার আস্তে আস্তে নেতিবাচক মাথা নাড়ে, কিন্তু ততক্ষণে নিতাই অন্য উত্তর দিয়ে বসেছে। আঙ্কে গায়ে তো সবাই এর শত্রু, ওই ওপরেই দেখে হাসে। আর নবুর মার মেজাজের জন্য তো থাক ও কথা। মৃদু ধমক দিয়ে ওঠেন রামকালী। মেঘমন্দ স্বরে বলেন, গ্রামের সকলের হাতের লেখা চেনো? বলতে পারো এ লেখা কার? মির্জাইয়ের পকেট থেকে চিঠিখানা বার করে সামান্য একটু মেলে ধরেন রামকালী। কিন্তু মেলে ধরবার দরকারই বা কি? ওরা তো জানে এ লেখা কার, ভবতোষ মাস্টারের। আর লেখার প্রেরণা নিতা নিজেই। মাস্টারের কাছে হতভাগ্য নবকুমারের ধর্মপত্নীর যন্ত্রণাময় জীবনের কাহিনী দিব্য বিশদ করেই বলেছিল সে। এবং সহসা ভবতোষ মাস্টার ঘোষণা করেছিলেন, আচ্ছা, এর প্রতিকার সাধনে যত্নবান হব। সাহেবদের দেশে কদাপি কেউ স্ত্রী জাতির প্রতি নির্যাতন সহ্য করে না। কি চিনতে পারলে বলে মনে হয়? দুজনেই প্রবল বেগে মাথা নাড়ে। বলা বাহুল্য নেতিবাচক। হ্যাঁ বলে কে সিংহের মুখবিবরে মাথা গলাতে যাবে? ঠিক আছে, আমি তোমাদের ওখানেই যাচ্ছি। তোমার বাবা বাড়ি আছেন? অবশ্যই আছেন। অস্ফুট এই শব্দটি এতক্ষণে রামকালীকে নিশ্চিত করে তার জামাতা বাবাজি বোবা নয়। পালকি বেহারাদের ডেকে জনান্তিকে কি যেন নির্দেশ দিয়ে রামকালী বলেন, চলো একটু তোমাদের সঙ্গে হেঁটে যাই, আমি আগে একটু দৌড়ে গিয়ে খবর দিয়ে আসি। বলেই বন্ধু নিতাই বিশ্বাসঘাতকের মতো নবকুমারকে অথই জলে ফেলে দৌড় মারে। রামকালী কয়েক পা অগ্রসর হয়ে সহসা স্বভাব বহির্ভূত স্বরে একটা প্রশ্ন করে বসেন, আমার মেয়ে কি তোমাদের গৃহে কোনো উৎপাত ঘটাচ্ছে? আগে সে একই তোতলা হয়ে ওঠে নবকুমার। না, ওই প্রশ্ন করছি, সে বালিকা মাত্র, অবুঝ হওয়া অসম্ভব নয়। আগে আগে না না। কাল ঘাম ছুটে যায় নবকুমারের। সে গায়ের একমাত্র আচ্ছাদন কোচার খুঁটটুকু টেনে কপালের ঘাম মুছতে থাকে। রামকালী মৃদুহাস্যে বলেন, অধীর আবার কিছু নেই, আমি কৌতূহল পরবশত হয়ে প্রশ্ন করেছিলাম মাত্র। যাক, আমি যার জন্য এসেছি তোমাকে জানাই। আর তুমি আমার জামাতা, বাড়িতে একটি শুভ কাজ আসন্ন, সে কারণে আমি আমার কন্যাকে নিয়ে যেতে মনস্থ করেছি। বিবাহের সময় অবশ্য যথারীতি নিমন্ত্রণ আসবে। তুমি এবং তোমার পিতা যাবে। তোমাকে কয়েকদিন থাকার জন্য মেয়েরা অনুরোধ করতে পারেন, সেই সম্পর্কে আমি তোমার পিতা মাতাকে জানিয়ে যাব। থাকবার জন্য প্রস্তুত থেকো। এইসবের আর কি উত্তর দেবে নবকুমার? ভয়ে আর আনন্দে, আশায় আর উৎকণ্ঠায় তার মতো মুহুর্মুহ স্বেদকম্প পুলক দেখা দিচ্ছে। বাড়ির দরজার কাছাকাছি আসতেই নবকুমার সহসা কাতর কণ্ঠে বলে ওঠে, আমি যাই। কি আশ্চর্য, যাবে কেন? হ্যাঁ আমি যাই, নিতাই আছে। বলে এদিক ওদিক তাকিয়ে শ্বশুরের পায়ের কাছে মাটিতে একটা খাবলা দিয়ে ছুট মারে নবকুমার। রামকালী সেদিকে চেয়ে একটা নিঃশ্বাস ফেলেন। লেখাপড়া শিখছে, কিন্তু মানুষ হচ্ছে কি? ঠিক এই সময় নিতাই নবকুমারের বাড়ি থেকে বেরিয়ে আসে আর নীলারম্বর বাণুজ্যের দরজার কাছে দাঁড়িয়ে একটি স্বনিপুণ হাস্য সহযোগে বলেন, বেয়াই মশাই যে, কি মনে করে?